আমার কাছে তো সহজ হয় না, আমি তো খাতা দেখি নাকি? তুমি তো শুধু তোমারটা দেখো নাকি বলো? জি স্যার। তুমি হয়তো পড়েছো এই কারণে তোমার কাছে সহজ লাগছে। হ্যাঁ, আর এছাড়াও তো আর ডিপে কোশ্চেন এখানে কিছু করার নাই। হ্যাঁ, এই যে টপিকটা এখানে আসলে যেগুলো আছে এর থেকে ডিপে করার এখানে কোনো সুযোগ নেই। হুম, তো এই জন্য বিষয়গুলো হলো তুমি বুঝেছো কি না, এটাই তোমার কাছে যদি সহজ মনে হয় তার মানে তুমি বুঝেছো। আবার কারো কাছে দেখা যাচ্ছে কঠিন মনে হচ্ছে, সে আবার দেখা যাচ্ছে পয়েন্ট হয়তো কম পাচ্ছে, তার মানে এটা সে বোঝেনি, এটাই। আচ্ছা, তো ঠিক আছে। তো অনেকে বলছে পরে দিবে, তো পরে দিক। আমরা তাহলে আমাদের আজকের আলোচনায় চলে যাই। আচ্ছা, আর তোমাদের মেইনলি পড়া দেওয়া ছিল কিছু অ্যাডভার্বের ইয়াটা পড়ার জন্য ছিল, তাই না? যে অ্যাডভার্বের কিছু ওই যে ডিগ্রি যেটা, সবাইকে একটু রিডিং দিয়েছিলা না সময় হয়নি? বলো তো, দিয়েছো সবাই? জি স্যার। আচ্ছা, তো ভালো, সবাই যদি রিডিং দিয়ে থাকো ভালো। এখন যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলতে পারো, তা না হলে আমরা সরাসরি আমাদের প্রিপজিশনে চলে যাব। হ্যাঁ, প্রিপজিশনে চলে যাব। একটু বলো যদি কারো প্রবলেম থাকে। এই যে ডিগ্রির যে ব্যাপারটা আছে অ্যাডভার্বের ক্ষেত্রে, এটা তো যদি পড়ে থাকো তো দেখবা যে অ্যাডজেক্টিভ আর আসলে অ্যাডভার্ব একই জিনিস, তাই না? একই রকম, যে খুব একটা বেশি পার্থক্য আছে তা নয়। হ্যাঁ, শুধু এটা অ্যাডজেক্টিভের কাজ, আর ওটা অ্যাডজেক্টিভের কাজটা নাউনের মডিফায়ার, এখানে হচ্ছে ভার্বের মডিফায়ার। এইগুলো নিয়ে মেনলি বলা হয়েছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব হচ্ছে আজকে প্রিপজিশনের খাতাতে। হ্যাঁ, আমরা এখন প্রিপজিশনের বাড়িতে চলে যাব। তো প্রিপজিশন নিয়ে তো অলরেডি আমাদের যথেষ্ট ধারণা আছে। এখন দেখি এনারা প্রিপজিশনকে এখন কিভাবে উপস্থাপন করেন। তো এটা একটা সমস্যা। আচ্ছা, তো প্রিপজিশন কি জিনিস? বলা হচ্ছে প্রিপজিশন আর ইউজ টু এক্সপ্রেস দ্য রিলেশনশিপ অফ আ নাউন আর প্রোনাউন। তাহলে নাউন এবং প্রোনাউনের রিলেশনশিপ কার সাথে? অর অ্যানাদার গ্রামাটিক্যাল এলিমেন্ট অফ ফাংশনিং অ্যাজ এ নাউন। তাহলে নাউন, প্রোনাউন অথবা নাউন হিসেবে ব্যবহৃত হয় এরকম যে কোনো গ্রামাটিক্যাল এলিমেন্টের একটা রিলেশনশিপ এক্সপ্রেস করবে। সেই রিলেশনশিপটা কাদের সাথে হবে? টু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশের সাথে। তাহলে আমি যদি এই সেন্টেন্সটা লিখি যে এটা যদি লিখি, দ্য বার্ড ইজ ফ্লাইং দ্য স্কাই, সেন্টেন্সটা কি হয়েছে বলো তো? না স্যার। হুম, তাহলে এখানে না স্যার, এই যে ইংরেজিতে। এটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, তাই না? এর সাথে এই ভার্বের একটা রিলেশনশিপ গঠন করানোর দরকার পড়ে গেছে। এই রিলেশনশিপটা না হলে আমরা যা সেন্টেন্স পড়ে এসেছি তার ভিতরে একটা মানে কি বলবো, মানে রিলেশনাল যে ঘাটতি সেটা থেকে যাবে। যে আসলে আকাশের কি উপরে না ভিতরে না নিচে না কোন জায়গায় বাহিরে না কি বলতে যাচ্ছে, সেরকম একটা বিষয় কিন্তু আসছে না। বরং অর্থটা এরকম হয়ে যাচ্ছে যে পাখিটা আকাশ উড়াচ্ছে নাকি, দ্য বার্ড ইজ ফ্লাইং দ্য স্কাই, তাহলে পাখিটা জি আকাশ স্যার। উড়াচ্ছে এরকম আর কি। তাহলে এখানে আমাদের একটা প্রিপজিশনের প্রয়োজন হচ্ছে কি, ইন দ্য স্কাই। এখানে আকাশে, এই যে আকাশ যোগ এ, এই যে এ শব্দটার সাথে ভার্বের একটা রিলেশন গঠন করার জন্য আমরা কি করেছি, প্রিপজিশন ব্যবহার করেছি। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তো এখানে ঠিক সেই ব্যাপারটা যে প্রিপজিশন হলো কিছু ওয়ার্ড যেগুলো নাউন রিলেটেড, নাউন বা প্রোনাউন রিলেটেড ওয়ার্ডগুলোর সাথে সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর একটা রিলেশনশিপ গঠন করবে। দ্য নাউন অ্যান্ড প্রোনাউন দ্যাট ইজ কানেক্টেড বাই দ্য প্রিপজিশন ইজ নন অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপজিশন। অতএব
প্রিপজিশনের পরে যে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন আমরা ব্যবহার করব এটাকে আমরা বলবো কি প্রিপজিশনাল অবজেক্ট। এই সেন্টেন্সে প্রিপজিশনাল অবজেক্ট কোনটা বলো? অবজেক্ট অফ দ্য The sky. হ্যাঁ দ্য স্কাই। এই সেন্টেন্সে The destination. হ্যাঁ এখানে হচ্ছে দ্য ডেস্টিনেশন, তাই তো? এখন যদি বলা হয় এই সেন্টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল করবা, এখানে প্রিপজিশনাল ফ্রেজ কোনটা? এখানে প্রিপজিশনাল ফ্রেজ কোনটা? Sir, because of rain. বিকজ অফ Sir, rain. রেইন। বিকজ অফ রেইন এটা হচ্ছে Rain. প্রিপজিশনাল ফ্রেজ। আর অবজেক্ট হচ্ছে কোনটা? শুধু রেইন, তাই তো? হুম। তো সেটা সিঙ্গেল প্রিপজিশন হোক আর ফ্রেজ প্রিপজিশন হোক, প্রিপজিশনের পরে যে নাউন বা নাউন ফ্রেজ থাকবে বা প্রোনাউন থাকবে তাকে আমরা বলবো অবজেক্ট, আর প্রিপজিশন সহ ওই অবজেক্টটা মিলে আমরা যে ফ্রেজটা পাবো তাকে বলবো আমরা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে? সাম কমন প্রিপজিশনস আর এইগুলো, দো দেয়ার আর ম্যানি আদার্স, আরও অনেক আছে, এগুলো খুবই কমন আমরা পেয়ে থাকি। এই যে প্রিপজিশনাল ফ্রেজ যেটা আমরা কথা বলছিলাম এতক্ষণ, যে প্রিপজিশনস অ্যান্ড দেয়ার অবজেক্টস টুগেদার ফর্ম prepositional phrases which can function as either adjective or more commonly adverbs। কারণ আমরা জানি প্রিপজিশনাল ফ্রেজ জেনারেলি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে তখন সে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যখন সে ভার্বকে মডিফাই করে তখন সে কি? অ্যাডভার্ব। Adverb. যেমন এখানে বলছে দিস ইজ আ ফিল্ম অ্যাট নুন উই কুড সি। তাহলে অ্যাট নুন দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে বলো? এই ফিল্মকে। ফিল্মকে, তাই তো? ফিল্মকে বলছে উই হিট দ্য নেইল উইথ দ্য হ্যামার, আর এটা হচ্ছে ভার্বকে মডিফাই করছে। আমরা কিভাবে হিট করলাম, আমরা কিভাবে হিট করলাম, অতএব কি দিয়ে হিট করলাম বা কিভাবে হিট করলাম, এটা হিট ভার্বকে মডিফাই করছে। তো ভার্বকে মডিফাই করছে বিধায় উইথ দ্য হ্যামার প্রিপজিশনাল ফ্রেজটি হচ্ছে একটি অ্যাডভার্ব। অন্যদিকে অ্যাট নুন এটা যেহেতু আমাদের ফিল্মকে মডিফাই করছে সেই হিসাবে সেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এইভাবে প্রিপজিশনাল ফ্রেজ অলওয়েজ কন্টেইনস অ্যাট লিস্ট আ প্রিপজিশন অ্যান্ড ইটস অবজেক্ট, থাকতেই হবে, তা নাহলে প্রিপজিশনাল ফ্রেজ হবে না। বাট ইট ক্যান অলসো কন্টেইন মডিফায়ার্স দ্যাট অ্যাড অ্যাডিশনাল মিনিং টু দ্য অবজেক্টস। সেটা তো নাউন ফ্রেজের সাথে রিলেট করতে হবে নাকি? যেমন দিস ক্যান ইভেন বি আদার প্রিপজিশনাল ফ্রেজেস ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে আমি নাউন ফ্রেজ বলবো, নাউন প্লাস নাউন ফ্রেজ। এখন নাউনকে মডিফাই করার জন্য আমাদের বাড়তি অনেক ওয়ার্ড বসতে পারে, সেটা নাউনের মডিফায়ার হিসাবে বা পোস্ট মডিফায়ার হিসাবে, কিন্তু আমাদের মূল ফাংশনটা হচ্ছে কি, যে পুরো একটা নাউন ফ্রেজ একটা প্রিপজিশনের সাথে বসে আমাদের একটা প্রিপজিশনাল ফ্রেজ গঠন করবে। উই কিপ দ্য ল্যান্ড অনার ইন দ্য শেড আউট ব্যাক। দেখো দুটা প্রিপজিশন দুইটা ফ্রেজ এখানে, তাই তো? তো এইভাবে আমরা দেখছি যে অ্যাডিশনাল মিনিং অ্যাড মানে আরও দেওয়ার জন্য আমার যতগুলো খুশি আমি ওয়ার্ড ফ্রেজের ভিতর যুক্ত করতে পারি, কিন্তু একটা প্রিপজিশন থাকতেই হবে একটা প্রিপজিশনাল ফ্রেজ গঠন করতে হলে। এখন প্রিপজিশনাল ফ্রেজ কি কি হিসাবে কাজ করে আমরা পেলাম? অ্যাডজেক্টিভ হিসাবে যদি নাউনের পোস্ট মডিফায়ার হয় বা প্রি মডিফায়ার হয়, মেনলি পোস্ট মডিফায়ার হয়। আর একটা হচ্ছে অ্যাডভার্ব যদি ভার্বের মডিফায়ার হয়। বলছে অকেশনালি অ্যাডভার্বিয়াল প্রিপজিশনস, নাম হচ্ছে কি দেখো অ্যাডভার্বিয়াল প্রিপজিশনস ইউজ টু মডিফাই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করবে টু কমপ্লিট অর ইলাবোরেট আপন দেয়ার মিনিং। হোয়েন দে আর ইউজড ইন দিস ওয়ে দে ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টস। দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, মানে অ্যাডজেক্টিভেরই একটা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। কেমন? মেগান ওয়াজ অ্যাফ্রেড, এই অ্যাফ্রেডটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও তথ্য দেওয়ার জন্য কি করেছি আমরা একটা প্রিপজিশনাল ফ্রেজ গঠন মানে ব্যবহার করেছি। তাহলে মেগান ওয়াজ অ্যাফ্রেড অফ থান্ডার স্টর্ম, মেগান ভয় পায়, কিসে ভয় পায়? বজ্রপাতে ভয় পায়। তাহলে বজ্রপাত, এই বজ্রপাতটা দিয়ে কি মেগানকে বোঝাচ্ছে নাকি এই অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে? অ্যাফ্রেড। Afraid to Adjective. তাহলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে নিশ্চয়ই অ্যাডভার্ব হয়। একইভাবে ফিলিপ ইজ আপসেট,
ফিলিপ আপসেট, আপসেট কেন, মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আপসেট কেন, অতএব অ্যাবাউট হোয়াট ওয়াজ সেইড, মানে কি বলা হয়েছিল সেটা নিয়ে ফিলিপ খুবই আপসেট। তাহলে আপসেটের এক্সটার্নাল মানে অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে কি অ্যাবাউট হোয়াট ওয়াজ সেইড। একইভাবে উই আর ভেরি প্লিজড, আমরা খুবই সন্তুষ্ট। এখন কি নিয়ে সন্তুষ্ট, উইথ দ্য নাম্বার অফ ডোনেশনস উই রিসিভড, তাই তো, ডোনেশনের সংখ্যা দিয়ে আমরা আমরা যে ডোনেশন রিসিভ করেছি তার সংখ্যাতে আমরা সন্তুষ্ট। তো এইভাবে আমরা দেখছি কি যে প্রিপোজিশনাল ফ্রেজ তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে নাউনকে মডিফাই করার জন্য, কিন্তু আমরা যেহেতু এখানে অ্যাডভার্ব পড়ছি তাই অ্যাডভার্ব হিসাবে কিন্তু আমরা দুইভাবে পাবো একে, একটা হচ্ছে সে ভার্বের মডিফায়ার হবে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের মডিফায়ার হবে। তবে অ্যাডজেক্টিভের মডিফায়ার হতে হলে এর একটাই গঠন, সেটা হলো কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে অ্যাডজেক্টিভেরই একটা কমপ্লিমেন্ট হিসাবে সে বসবে। এবার হচ্ছে চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন আমরা কি জাতীয় প্রিপোজিশন ব্যবহার করব, কমন প্রিপোজিশনাল ইরর, তাহলে প্রিপোজিশন সঠিকভাবে ব্যবহার না করলে অর্থগতভাবে এবং অন্যান্য অনেক ভুল ঘটে যেতে পারে। এই জন্য প্রিপোজিশন ব্যবহারের প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত। বলছে প্রিপোজিশনস ক্যান বি ভেরি ডিফিকাল্ট টু নেভিগেট, নেভিগেট মানে কি ব্যবহার করা, বিকজ ম্যানি অফ দেম আর ইউজ টু এক্সপ্রেস মাল্টিপল কাইন্ডস অফ রিলেশনশিপ, মানে একই প্রিপোজিশনের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। ইটস ইজি টু ইউজ ওয়ান ইন দ্য রং কনটেক্সট, অতএব সহজেই তুমি ভুল ব্যবহার করে ফেলতে পারো। এখানে বলছে আই হ্যাড ব্রেকফাস্ট উইথ সিরিয়াল অ্যান্ড মিল্ক, এটা একটা ভুল। আমি বলছে ব্রেকফাস্ট কি আলাদা কিছু জিনিস নাকি সিরিয়াল এবং মিল্কটাই ব্রেকফাস্ট, কোনটা? একই। হ্যাঁ, এখন Breakfast. এখানে মিনিংটা এমন হয়ে গেছে যে আমি সিরিয়াল এবং মিল্ক দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, তার মানে মনে হচ্ছে যেন ব্রেকফাস্ট আলাদা জিনিস আর সিরিয়াল এবং মিল্ক আলাদা জিনিস, অতএব আমি ব্রেকফাস্টের সাথে সিরিয়াল এবং মিল্ক মিশিয়ে খেয়েছি। আসলে কি তাই, নাকি আমার মেন খাবারটাই হচ্ছে সিরিয়াল অ্যান্ড মিল্ক? দেখো আমার মেন খাবারটা হচ্ছে কিন্তু সিরিয়াল এবং মিল্ক, এবং সেটাকে আমি কী হিসাবে খেয়েছিলাম, ব্রেকফাস্ট হিসেবে। তাহলে ব্রেকফাস্ট হিসেবে আমরা পাউরুটি খেতে পারি, কলা খেতে পারি, ডিম খেতে পারি, ভাত খেতে পারি, রুটি খেতে পারি। তাহলে ব্রেকফাস্ট আর রুটি তো আলাদা কিছু না, ওই রুটিটাই ব্রেকফাস্ট। তাই বলছে যে এরকমভাবে আমরা অনেক সময় ভুল প্রিপোজিশন এবং ওয়ার্ডের ব্যবহারটা সঠিকভাবে না করার মাধ্যমে ভুল তথ্য দিতে পারি। সো দ্যাট উড বি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড উই কিপ ইন মাইন্ড দ্যাট দিস টাইপ অফ ইউজেস মাস্ট বি কারেক্ট। তাই বলছে দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য কমন এরর, কারণ কি ইট ইমপ্লাইজ ইউ দ্য সিরিয়াল অ্যান্ড দ্য মিল্ক অল হ্যাড ব্রেকফাস্ট টুগেদার। মানে এইগুলো মিলে ব্রেকফাস্টের সাথে মিলিয়ে আমরা খেয়েছিলাম। ইউ ক্যান হ্যাভ ব্রেকফাস্ট উইথ ইয়োর ফ্রেন্ডস অর উইথ ইয়োর ফ্যামিলি বাট নট উইথ সিরিয়াল অ্যান্ড মিল্ক, হাউএভার উই ক্যান ইউজ উইথ টু শো আ কানেকশন বিটুইন সিরিয়াল অ্যান্ড মিল্ক। যদি আমরা এভাবে বলি যে আই হ্যাড সিরিয়াল উইথ মিল্ক, তাহলে মিল্ক মিশিয়ে আমি সিরিয়াল খেয়েছিলাম, এবং সিরিয়াল এবং মিল্ক এটা আমি কি হিসাবে খেয়েছিলাম, ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হিসেবে খেয়েছিলাম, তাই তো। তাই বলছে অ্যানাদার সিমিলার ইরর ইজ আই গো টু ওয়ার্ক উইথ মাই কার, মানে কার আলাদা জিনিস, আমি আলাদা জিনিস, কারও যাই আমিও যাই। আসলে কি দুইজন কি একই উদ্দেশ্যে যায়, কার এবং আমি, নাকি আমি যাই কার নিয়ে? দেখো আমি যাই। হ্যাঁ, তাহলে কারের মাধ্যমে আমি যাই, তাহলে কার তো আর অফিসে যায় না কাজ করতে, কার হচ্ছে কারের মাধ্যমে আমি যাই, কার ব্যবহার করে আমি যাই, তাহলে আমি যাই কার কারে করে, এরকম আর কি বিষয়টা। আর যদি উইথ হয়, উইথ মানে হচ্ছে কারও হয়তো অফিসে কাজ করে আমিও করি, দিয়ে আমরা দুজন মিলে যাই, ব্যাপারটা এইরকম হয়ে গেছে। হ্যাঁ, যাই গো টু ওয়ার্ক উইথ মাই কলিগস, যদি আমি এখানে কলিগস দিতাম তাহলে কি দাঁড়াতো যে আমি আমার কলিগের সাথে কাজে যাই, তার মানে কি সেও কাজে যায় আমিও কাজে যাই। কিন্তু এখানে যদি আমি কার বসিয়ে দিই তার মানে কারেরও কাজ আছে অফিসে, আমারও কাজ আছে, তাই আমরা একসাথেই যাই, ব্যাপারটা এরকম মিনিং বোঝাবে। এই জন্য একটু মিস্টেকগুলো খেয়াল করতে হবে। হচ্ছে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ইট ইমপ্লাই দ্যাট ইউ অ্যান্ড কার, এই যে গো টু ওয়ার্ক টুগেদার, ইউ ক্যান গো টু ওয়ার্ক উইথ আ পার্সন, বাট হোয়েন স্পিকিং অ্যাবাউট আ মিনস অফ ট্রান্সপোর্টেশন, কিন্তু যখন আমরা পরিবহনের কথা বলবো উই অফেন ইউজ দ্য প্রিপোজিশন বাই, যেমন জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, তাই না, জার্নি বাই বোট, এরকম বাই বলতে আমরা যানবাহন বুঝে থাকি। ইফ দ্য অবজেক্ট ইজ মডিফাইড বাই আ পজিটিভ ডিটারমিনার উই ক্যান অলসো ইউজ দ্য প্রিপোজিশন ইন, তবে যদি বলা হচ্ছে কি যে এখানে যদি পজিটিভ ডিটারমিনার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইনটা ব্যবহার করতে পারি। আই গো টু ওয়ার্ক ইন মাই কার, উই ক্যান অলসো ইউজ, তার মানে আমরা
এইখানে যে উইথটা ব্যবহার করেছি, উইথটা ব্যবহার না করে বাই অথবা ইন দুটাই ব্যবহার করতে পারি। When choosing the appropriate preposition in a sentence, we must consider their various categories as well as what the prepositional phrase is going to modify. কি ধরনের কাকে কি মডিফাই করতে যাচ্ছে সেইগুলো বলছে। ক্যাটাগরিজ অফ প্রিপোজিশনস, প্রিপোজিশনের ক্যাটাগরিগুলো কি বলছে? প্রিপোজিশন ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইনটু 8 ক্যাটাগরিজ। হ্যাঁ, তাহলে কয় ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রিপোজিশন? 8. হ্যাঁ, আমরা যে প্রিপোজিশন পড়েছি সেখানে 6 প্রকারের প্রিপোজিশন পেয়েছি, তাই না? সিঙ্গেল, ডাবল, হ্যাঁ, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন। কিন্তু এরা আর ওই ব্যবহার অনুসারে, মানে ওদের গঠন অনুসারে ভাগ করছে না, এরা ভাগ করছে হচ্ছে এদের ব্যবহার অনুসারে, কোন কাজে আমরা ব্যবহার করছি। যেমন প্রিপোজিশন ব্যবহার করে আমরা টাইম নির্দেশ করতে পারি, প্লেস নির্দেশ করতে পারি, ডিরেকশন নির্দেশ করতে পারি, বা মুভমেন্ট, এজেন্সি, ইনস্ট্রুমেন্ট, ডিভাইস, রিজন আর পারপাস, কানেকশন অ্যান্ড অরিজিন। এই যে 8 প্রকার, এই 8 প্রকারের কোনো না কোনো প্রকারের ভিতরে আমাদের প্রিপোজিশনগুলো থাকে। যেমন টাইম রিলেটেড এই প্রিপোজিশনগুলো আমরা ইউজ করে থাকি, প্লেস রিলেটেড এই প্রিপোজিশনগুলো আমরা ইউজ করে থাকি। দেখো একই প্রিপোজিশন কিন্তু অনেক জায়গাতে আছে না, অ্যাট, ইন, ফর, ডিউরিং। দেখো এই যে ডিউরিং তো নাই, সিন্স, বাই, আনটিল, এগুলোর ভিতরে কোনটা কোনটা আছে? অ্যাজ, ইন, অন, বাই, নিয়ার, এগুলো হচ্ছে প্লেস। ডিরেকশন আর মুভমেন্ট টুয়ার্ডস, তাই তো, ফ্রম, হতে, থেকে, আন্ডার, নিচে, এরকম আর কি বিষয়টা। তারপর হচ্ছে এজেন্সি, মানে কোনো কিছু দিয়ে বা কারো দ্বারা, কোনো কিছু দিয়ে বা কারো দ্বারা যদি হয় তাহলে বাই বা উইথ ইউজ করি, ব্যক্তিবাচক বিশেষ করে বা বস্তুবাচক। একইভাবে এই যে মাধ্যম বোঝাতে, তাই না, আমরা ইউজ করে থাকি, বা ডিভাইস বোঝাতে আমরা ইউজ করে থাকি। তাই বলছে দেখো, রিজন আর পারপাস, ফর, থ্রু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, কারণ বোঝাতে, তাই না, ডিউ টু, ওয়িং টু, এগুলো কিন্তু আরও প্রিপোজিশন আছে। তারপরে কি বলছে? কানেকশন অফ, কানেকশন বোঝাতে আমরা কি টু, উইথ, তারপরে হচ্ছে অফ, এগুলো ব্যবহার করে থাকি। অরিজিন বোঝাতে আমরা ফ্রম বা অফ ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে এখানে আমরা কয় ধরনের পেলাম প্রিপোজিশনের বলো তো ক্যাটাগরিটা? স্যার 8 8 ধরনের। একটু দেখে নাও দেখি আরেকবার। হ্যাঁ, সবাই একটু দেখে নাও, একজন বলবে আমাকে এই 8 প্রকারের নামটা। দেখেছো সবাই? আচ্ছা, হাত তোলো, কে কে বলতে চাও? খুবই মনোযোগের সহিত দেখাবা যেন উল্টা পাল্টা না যায়। আচ্ছা, তো এখানে নাইমা ইসলাম বলো দেখি কি কি। নাইমা ইসলাম। time, place, direction, or movement, agency, instrument, region or purpose, তারপর হচ্ছে কানেকশন, অরিজিন। ঠিক আছে সবাই? আচ্ছা ঠিক আছে, হাত তোলার জন্য জি সবাইকে স্যার। ধন্যবাদ। জি স্যার। ওকে, তাহলে এইগুলো তোমাদের একটু কাজ হবে, আসলে পড়তে পড়তে আমরা জেনে যাব। একটু প্রিপারেশনগুলো দেখে নিবা যে কী কীভাবে হচ্ছে, কয়েকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু দেখবা। এখন হচ্ছে আমরা টু এর ব্যবহারটা বলছে। দেখেন, নোটিস দ্যাট ম্যানি প্রিপোজিশন ফল আন্ডার টু অর মোর ক্যাটাগরিজ। টু ডিটারমাইন what type of preposition is being used in a sentence, you must look closely at the context, মানে টেক্সটের মিনিং বুঝতে হবে, and what the prepositional phrase is modifying, এবং কাকে মডিফাই করছে। রিমেম্বার দ্যাট প্রিপোজিশনাল ফ্রেজেস ক্যান বি ইউজড কার সাথে? উইথ ভার্বস, উইথ নাউন্স অ্যান্ড উইথ অ্যাডজেক্টিভ, এই তিনটার সাথেই, তাই না? ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসলে অ্যাডভার্ব হয়, আর যদি নাউনের সাথে বসে তাহলে কি কি হয় সেটা বলো? Adjective. অ্যাডজেক্টিভ হবে, তাই না? স্যার অ্যাডজেক্টিভ। ওকে,
তাহলে কন্টিনিউ অন টু দ্য রেস্ট অফ দ্য কানেকশন ইত্যাদি। এখন আমরা একটু দেখি যে আমরা যে টু যখন ব্যবহার করে থাকি তখন আমাদের কি ঘটনা ঘটে। দ্য ওয়ার্ড টু ইজ আ ভেরি কমন প্রিপোজিশন ইউজ টু এক্সপ্রেস কী কী বোঝাতে ব্যবহার করা হয়, টাইম, ডিরেকশন এবং কানেকশন। To is also used, however, as a particle to introduce the infinitive form of the verb, যেমন to run, to play, to think, to be, etc. তাহলে how I will understand whether this to is a preposition or infinitive, কিভাবে বুঝবো আমি? তাহলে এটা হলো আমাদের বড় বিষয়, কিভাবে বুঝবো যে আমি কোনটা হিসেবে ব্যবহার করছি। তাহলে প্রিপোজিশনের ব্যবহারগুলো আমাকে জানতে হবে, তাই না, যে কোন প্রিপোজিশন মানে কোন কোন অর্থে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আই রাইড মাই বাইসাইকেল টু ওয়ার্ক, এই ওয়ার্ক কি আসলে ভার্ব বোঝাচ্ছে নাকি অফিস বোঝাচ্ছে বলো তো? আই রাইড, স্যার অফিস। আই রাইড, অফিস তাই তো, বোঝাচ্ছে। অফিসে, তাই তো, আমি আমার বাইসাইকেলে চড়ে অফিসে যাই, মানে প্রিপোজিশন অফ ডিরেকশন, দিকে। আর আই অফেন রাইড মাই বাইসাইকেল টু স্টে হেলদি, এটা কি কোনো দিকে বোঝাচ্ছে নাকি আসলে একটা পারপাস বোঝাচ্ছে, যেটা ভার্ব সহ একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, তাই না, ইনফিনিটিভ। তাহলে টু স্টে জি স্যার। হেলদি এটা হচ্ছে একটা প্রিপোজিশন, সরি, ইনফিনিটিভ। আচ্ছা, বিকজ দে শেয়ার দ্য সেম ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, দেখো সেম কিন্তু, আই অফেন রাইড মাই বাইসাইকেল, আই অফেন রাইড মাই বাইসাইকেল, কিন্তু টু ওয়ার্ক অ্যান্ড টু স্টে হেলদি এই দুটা কিন্তু ভিন্ন অর্থে ব্যবহার। তাহলে কনটেক্সট আমাকে বুঝতে হচ্ছে। তাই বলছে বিকজ দে শেয়ার দ্য সেম ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ইট ইজ ইজি টু মেক ফর মিস্টেক ফর দ্য আদার। জাস্ট রিমেম্বার দ্যাট ইনফিনিটিভস অলওয়েজ ইউজ দ্য ওয়ার্ড টু উইথ দ্য বেস ফর্ম অর বেস বেয়ার ফর্ম অফ আ ভার্ব। এইটা হলো কথা, যে টু যদি ভার্বের মানে বেস ফর্মের আগে বসে তাহলে সেটা অবশ্যই ইনফিনিটিভ, কিন্তু আসলে টু এর পরে আমি ভার্বের বেস ফর্ম বসাবো নাকি আইএনজি বসাবো, সেইটা হলো ব্যাপার, যে আমাকে বুঝতে হচ্ছে কি, যে হোয়াইল দ্য প্রিপোজিশন টু ইজ অলওয়েজ ফলোড বাই আ নাউন, মানে জিরান করতে হবে, তাহলে ফলোড বাই আ নাউন অর প্রোনাউন অর গ্রামাটিক্যাল এলিমেন্ট ফাংশনিং অ্যাজ আ নাউন। সেটা আমাদেরকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে বা সেন্টেন্সের মিনিং পড়ে বুঝতে হচ্ছে যে আসলে এই টুটাকে আমি প্রিপোজিশন ধরবো নাকি ইনফিনিটিভ ধরবো। যেমন এখন দুটাই যদি আমি ভার্ব দিই, একটা টু এর পরে দুটাকেই যদি আমি ভার্ব দিই তখন আসলে কি ঘটনা ঘটতে পারে আমরা একটু দেখি। মনে করো আচ্ছা, কোনটাকে আমি কি করব এখন বলো, কোন টুকে প্রিপোজিশন ধরবো আর কোন টুকে আমি ইনফিনিটিভ ধরবো? স্যার প্রথমটাকে প্রিপোজিশন, দ্বিতীয়টাকে ইনফিনিটিভ। সবাই কি একমত বলো? জি স্যার। জি স্যার। কারণ ইট ইজ রিলেটেড টু, রিলেটেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু, এর জন্য আমরা একে করবো কি আইএনজি নাকি, কারণ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি করে নাউন বানাতে হয়। আর হি কেম জি স্যার। হিয়ার, কেম হিয়ার উদ্দেশ্য হচ্ছে কেন এসেছিল, কারণ এই টুটা কোনো দিক নির্দেশনা বোঝাতে ব্যবহার করা হয়নি বা পূর্বের কোনো ওয়ার্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবেও আসেনি। তাহলে এখানে আমরা লিখবো কি স্মোক, তাই না? হুম স্যার, বলো। আমরা ওই যে স্কুল কলেজে যখন পড়ছি স্যার, তখন আমাদের শিক্ষকরা তো স্যার বলতো যে টু এর পরে সব সময় নাকি স্যার ভার্বের বেস ফর্ম হয়। তো তারা কি স্যার বলতো, তাহলে এই যে এখন যে দেখতেছি টু এর পরে স্মোকিং ওটা করতেছে। তো তারা বোঝায়নি যে আসলে টু এর পরে টু কখন হলে পারে বেস ফর্ম হবে, যদি টু এবং স্যার। ভার্ব মিলে একটা ইনফিনিটিভ গঠন করে তাহলে সেটা বেস ফর্ম হবে। কিন্তু টু এর পর যখন প্রিপোজিশন হবে, যেমন এটা হচ্ছে কি রিলেটেড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? এখন জি আমি স্যার। বলি মনে করো যে হি ইজ অ্যাডিক্টেড টু, এই অ্যাডিক্টেড কি অ্যাপ্রোপ্রিয়েট না? জি স্যার। কাম ফরওয়ার্ড টু। তারপর গেট ইউজ টু। এরকম উইথ আ ভিউ টু, তাই না? তারপর হচ্ছে জি স্যার। ডিউ টু, ওয়িং টু, তাই তো? তারপর হচ্ছে কি
রিলেটেড টু, অ্যাকর্ডিং টু, এইগুলো সবই কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলি না কেন, এরকম আছে স্টিক টু, তাই না? তারপরে কি অ্যাডহেয়ার টু, তারপর হচ্ছে কি ডেভোটেড টু, গেট ইউজ টু হয় না? এই সব প্রিপোজিশন। হ্যাঁ, সব প্রিপোজিশন কিন্তু এখানে যা টু আছে সব প্রিপোজিশন। বুঝতে পারছো? অতএব টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা হবে সেটা বুঝতে হবে যে আগের সাথে কোনোভাবেই একদম প্রপারলি রিলেটেড না, এটা জাস্ট একটা ইনফিনিটিভ ফ্রেজ গঠন করাবে যেটাকে আমি বাদও দিয়ে দিতে পারি। ঠিক আছে তো? হ্যাঁ, অতএব এর সাথে রিলেটেড না, কোনোভাবে এর সাথে রিলেটেড না। হ্যাঁ, তো উইথ এ ভিউটির পর আমি টুটাকে বাদ দিয়ে হিসাব করতে পারি? ডিউটির সাথে কি টুটা বাদ দিয়ে হিসাব করতে পারি? না তো স্যার। আবার বলছি যে হি ইজ গোয়িং টু কলেজ, এই টুটা কি এই জায়গায়? এটা প্রিপোজিশন, তাই না? এটা কোন অর্থে প্রিপোজিশন? কোন দিক নির্দেশ করছে, দিক নির্দেশ জি স্যার। করছে, তাই না? হ্যাঁ, এরকম আর কি, ডিরেকশন নির্দেশ করছে, সেই হিসাবে সে প্রিপোজিশন। আচ্ছা, তো কুইজগুলো আমরা একটু দেখি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ আ প্রিপোজিশন? প্রিপোজিশনের প্রাইমারি ফাংশন কোনটা? The স্যার two বি days নাম্বার। relationship of কি বলছে? টু ডেসক্রাইব দ্য রিলেশনশিপ অফ আ নাউন অ্যান্ড আদার পার্ট, তাই তো? এটা তাহলে হচ্ছে বি। প্রিপোজিশনাল ফ্রেজ কি কি থাকবে প্রিপোজিশনাল ফ্রেজে? বলো, প্রিপোজিশনাল ফ্রেজে কি কি থাকবে? Sir, A and B. Preposition and a noun, or a preposition and a pronoun, a preposition and an adjective, তাহলে কি নাউন এবং প্রোনাউন, তাই তো? তাহলে এ এবং বি, B. আইদার এ অর বি। স্যার আইদার এ আর বি হবে না? হ্যাঁ, আইদার এ অর বি নাকি? G, sir. আইদার এ অর বি, যে কোনো একটা, দুটাই না? Sir, both A and B. হ্যাঁ, একটাই। দুটাই সেন্সি কাজ হবে না? নাউন প্রোনাউনও হতে পারে, নাউনও হতে জি পারে, স্যার। দুটাই। জি, স্যার। আইদার অর মানে হচ্ছে যে কোনো একটা, আইদার অর মানে কি যে কোনো একটা কিন্তু, ঠিক আছে তো? আর বোথ মানে স্যার। দুইটাই ব্যবহার হবে। হ্যাঁ বলো। মানে এখানে বোঝাচ্ছে যে এ প্রিপোজিশনাল ফ্রেজ মাস্ট বি কন্টেন অ্যাট লিস্ট হুইচ দ্য ফলোইং, মানে এখানে বুঝতে হচ্ছে যে যে কোনো একটা ইউজ হবে না? না, দুটাই তো এইটা আমরা হলে এটা হবে না, এইটা হলে এটা হবে না, না? ওইভাবে তো বলা হয়নি। তোমার প্রিপোজিশন সাথে কি কি থাকতে পারে, মানে দুটাই হতে পারে, দুটাই হতে পারে না? ও আচ্ছা স্যার। এমন না যে এটাই হয় এটা হয় না, এটা হয় না ব্যবহার। হ্যাঁ স্যার হয়। তাহলে অতএব দুটাই ব্যবহার হয়, এটা হলো বড় কথা এখানে। হ্যাঁ, তা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টার্ম ফর প্রিপোজিশনাল ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ অ্যান অ্যাডজেক্টিভ? তাহলে যে অ্যাডজেক্টিভের মানে মিনিংটাকে কমপ্লিট করতে যে প্রিপোজিশনাল ফ্রেজটা ইউজ করি তাকে আমরা কি নামে চিনি? Sir, অ্যাডজেক্টিভ adjective কমপ্লিমেন্ট। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য মেইন ক্যাটাগরিজ অফ প্রিপোজিশন? প্রিপোজিশনের ক্যাটাগরির মধ্যে পড়ে না কোনটা? স্যার কন্ডিশন। Sir, আচ্ছা, এবার এইগুলোকে বিস্তারিত আলোচনা করবে, অনেক বড় একটা চ্যাপ্টার প্রিপোজিশন, কিন্তু আমি তোমাদের কিছু কিছু কাজ দেবো, একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যে কখন আমরা ইন ইউজ করি, কখন না। আমরা অনেক সময় বলে থাকি না যে পিপল অফ বাংলাদেশ নাকি পিপল ইন বাংলাদেশ, হ্যাঁ, অ্যাট দ্য উইকেন্ড অথবা অন দ্য উইকেন্ড। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো কখন কিভাবে, এই পার্থক্যগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, বলছে প্রিপোজিশনাল ফ্রেজ ইজ মেড আপ অফ, যেটা আমরা পড়লামই তো, অবজেক্ট থাকবে, নাউন প্রোনাউন যাই হতে পারে, তাই তো? তারপরে দ্য অবজেক্ট উইল হ্যাভ আ মডিফায়ার, যেটা নাউন অ্যাজ থাকতে পারে, পেয়ার বিটুইন দ্য প্রিপোজিশন। These specify or describe the object, but unlike prepositions, they do not serve to connect the object grammatically to the rest of the sentence. এটা এক্সাম্পলস দেখো, অন দ্য গ্রাউন্ড এবং অফ দ্য গ্রাউন্ড, এই দুটার মধ্যে পার্থক্য। অন দ্য গ্রাউন্ড ডেসক্রাইব দ্য লোকেশন ইন রিলেশন টু দ্য গ্রাউন্ড। অর্থাৎ অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে
যখন আমি অন দ্য গ্রাউন্ড ব্যবহার করব তার মানে কি কি করছি, যে ওটার সাথে সে একদম রিলেটেড, লোকেশনের সাথে রিলেটেড। আর অফ দ্য যখন বলবো তখন আমরা রিলেটেড বুঝবো না, বুঝতে পারছো, যে আমরা বুঝবো হচ্ছে ওর বিষয় সম্পর্কিত কোনো কিছু, ওর সাথে সে লাগোয়া নয়। দেখো অন দ্য গ্রাউন্ড যখন বলছি তার মানে সে মানে কি, আমরা জানি অন কখন ইউজ করি, যখন কোনো কিছু স্পর্শ করে তার সাথে যুক্ত থাকে, কোনো একটা জায়গার সাথে, তাই না, সেক্ষেত্রে আমরা অন ইউজ করি। তাহলে অন ডিসক্রাইব দ্য লোকেশন ইন রিলেশন টু দ্য গ্রাউন্ড। অফ কি নির্দেশ করে, অফ বেডরুম, অফ স্পেসিফিক, তাহলে অফ হচ্ছে কি স্পেসিফাইজ দ্যাট হোয়াট এভার ইজ বিং ডিসকাস ইজ আ পার্টিকুলার টু দ্য বেডরুম। অতএব এখন যা নিয়ে কথা বলা হচ্ছে সেটা বেডরুমের সাথে রিলেটেড। কেমন, যেমন হি ইজ হি লাইকস দ্য কালার্স অফ দ্য বেডরুম। এই যে এখানে কালার্সটা কি বেডরুমের, তাই তো, বেডরুমের, তার মানে বেডরুমের বিষয়, তাই না, Bedroom ডিসকাস, হ্যাঁ, তাহলে এটা কার, এরকম একটা বিষয়। এখন যদি বলি হি ইজ ইন দ্য বেডরুম, তাহলে এই যে বেডরুম এটা তখন কি হিসাবে ইউজ হচ্ছে, স্থান হিসাবে না, জি স্যার, লোকেশন তখন প্লেস। লোকেশন হিসাবে, এটা স্থান হিসাবে নির্দেশ করছে। কিন্তু যখন বলছে অফ দ্য বেডরুম তখন কিন্তু আর স্থান হিসাবে নয়, বরং আমরা ব্যবহার করছি এই জিনিসটা এর, ওর সাথে আমরা রিলেটেড করে দিচ্ছি এই জিনিসটা এর। হ্যাঁ, তো ঠিক এখানে তাই আমরা যখন বলি যে, যখন বলছি দা বাংলাদেশ দুটার মধ্যে পার্থক্য কে বলতে পারবে? স্যার উপরটা হলো বাংলাদেশের people। হ্যাঁ, বাংলাদেশের লোকজন, সেটা সে বাংলাদেশে থাকতেও পারে, নাও থাকতে নাও পারে। থাকতে পারে, তাই তো, মনে করো আর একজন, এটা বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, আর বাংলাদেশে অবস্থা করতে পারে, এখন সেটা ইন্ডিয়ানও হতে পারে যে আপাতত বাংলাদেশে আসছে, নাকি, দ্য পিপল ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশে যারা অবস্থান করছে সেটা হতে পারে আমেরিকান পিপল, হতে পারে সেটা ইন্ডিয়ান পিপল, হতে পারে, বাংলাদেশে আছে মানে আমরা বলবো বাংলাদেশ ইন, তাই তো, ইন বাংলাদেশ। আর এখন মনে করো বাংলাদেশের লোকজন পৃথিবীর যেখানেই থাকুক, সে বাংলাদেশে থাকুক আর ইন্ডিয়াতে থাকুক আর আমেরিকাতে থাকুক, তারা বাংলাদেশের লোকজন, কিন্তু অবস্থান তারা এখন বাংলাদেশে করতে পারে, নাও করতে পারে। কিন্তু যখন ইন বলবো তখন সে বাঙালি হোক আর অবাঙালি হোক, বাংলাদেশে থাকলেই হলো। কথা বুঝতে পারছো? তাহলে ইনটা হচ্ছে কি লোকেশনটাকে গুরুত্ব দেয়, আর অফটাকে হচ্ছে রিলেশনটাকে গুরুত্ব দেয়, যে বাংলাদেশের। কি পার্থক্যটা বুঝতে পারছো? জি স্যার। হুম। তো দেখো এখানে বলছে, এবার বলছে ডাউনকে নির্দেশ করে, দেখি, ডাউন ডেসক্রাইব দ্য ডিরেকশন অফ মুভমেন্ট ইন রিলেশন টু অ্যালি। অ্যালি মানে কি, গলিপথ, এবং গলিপথ বোঝাতে, গলি বা নিচের দিকে বোঝাতে। কখনো মনে করো আপ টাউন, আপ, আচ্ছা ওটা পরে আসছি। হচ্ছে হোয়াইল দ্য অ্যাডজেক্টিভ ডার্ক ইজ আ মডিফায়ার স্পেসিফাইং দ্যাট দ্য অ্যালি ইজ নট ওয়েল লিট। এটা অন্ধকার, তাহলে ডার্ক কাকে নির্দেশ করছে, অ্যালিকে নির্দেশ করছে, গলিকে। এখন ডাউন দ্য অ্যালি, তাই তো, ডার্ক অ্যালি, তাহলে এখানে আমরা কি একটা নির্দিষ্ট স্থানকে শুধু বোঝাচ্ছি নাকি স্থান দ্বারা গতিশীল অবস্থাকে বোঝাচ্ছি? দেখো, হি ইজ ওয়াকিং ডাউন দ্য অ্যালি, তাই তো, আচ্ছা ডার্ক দিয়ে দিলাম মনে করো। ও হ্যাঁ, তাহলে এখানে ডাউন বলতে কি আমরা বোঝাচ্ছি কি, মানে গলির মধ্যে দিয়ে। গতিশীল অবস্থা, তাই তো, গতিশীল অবস্থা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। মানে বিশেষ করে ডাউন এবং আপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, মনে করো কোনো একটা শহর, শহর থেকে একটা ট্রেন বের হয়ে যাবে আর শহরের দিকে একটা ট্রেন আসবে, তাহলে
একটা বাসও হতে পারে এরকম। তো যে শহরের দিকে আসছে তাহলে বুঝবো যে সে শহরে উঠছে, যদিও উঁচু নিচু না হোক, সমতলই হোক, কিন্তু শহরের দিকে আসছে মানে কি, সে শহরের দিকে ঢুকছে মানে উঠছে নাকি। আর শহর থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি, চলে যাচ্ছে মানে ডাউন, তখন হচ্ছে ডাউন, তাই তো। এই জন্য বলে ডাউন ট্রেন অ্যান্ড আপ ট্রেন। আপ ট্রেন মানে হচ্ছে যেটা আপাতত শহরের দিকে আসবে, ডাউন ট্রেন মানে যেটা হচ্ছে শহর থেকে চলে যাবে। ঠিক এরকম এখানে ডাউন মানে উঁচু নিচু বোঝাচ্ছে না, যে না যেদিকে নিচু সেই দিকে বোঝাতে ডাউন ব্যবহার করবে, এরকমটা না। আমি আমার অবস্থান যেটা সেখান থেকে দূরে সরে যাওয়া অর্থে ডাউন, আমার অবস্থান যেখানে ছিল সেখানে চলে আসা মানে হচ্ছে আমরা বুঝবো হচ্ছে up। তো এখানে হি ইজ ওয়াকিং ডাউন দ্য ডার্ক অ্যালি, তার মানে যে সে যেখানে ছিল সেখান থেকে চলে যাওয়া অর্থে আমরা কিন্তু এখানে ডাউন শব্দটা ইউজ করছি। এটা একটা ডিরেকশন, তাই তো। দেখো মুভমেন্ট, ডিরেকশন অফ দ্য মুভমেন্ট নির্দেশ করছে। ইনটু, ইনটু বলতে আমরা আবার কি বুঝি, দেখো ইনটু অ্যান এমটি পার্ক লট, পার্কিং লট, টু ডিসক্রাইব দ্য ডিরেকশন অফ আ মুভমেন্ট ইন রিলেশন টু দ্য কম্পাউন্ড নাউন পার্কিং আ লট। এটা একটা কম্পাউন্ড নাউন, তাই তো। এখানে পার্কিং লট যেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ব্যবহার হয়েছে। দ্য অ্যাডজেক্টিভ এমটি ইজ আ মডিফায়ার স্পেসিফাইং দ্যাট দ্য পার্কিং লট ডাজন্ট হ্যাভ পিপল অর কার্স। তার মানে এই ফ্রেজটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সেটা এখানে বোঝানো হলো। বিকজ দিয়ে কি বোঝায়, কারণ, হোয়াই দ্য রিজন বোঝায়, তাই বলছে ডেসক্রাইবিং দ্য রিজন, কেন কোনো কিছু কিভাবে ঘটেছে তা বলেনি, কেন ঘটেছে সেটা বোঝাতে যাচ্ছে। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজেস ক্যান বিহেভ ইন টু ওয়েজ ইন আ সেন্টেন্স। একটা হচ্ছে কি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইং আ নাউন, অর অ্যান অ্যাডভার্ব মডিফাইং আ ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এই একই কথা বারবারই বলছে যে দুইভাবে ব্যবহার হতে পারে। এখন অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ মানে যে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ। When a prepositional phrase modifies a noun, pronoun, gerund or noun phrase, all of which function grammatically as noun, তাহলে pronoun বলি, gerund বলি, noun phrase বলি, সবই আসলে noun। এই জন্য বলছে গ্রামাটিক্যালি তারা সবাই আসলে নাউনের কাজ করে। সুতরাং যদি এই নাউনকে মডিফাই করতে আমরা কোনো ফ্রেজ ইউজ করি, ইট ইজ কনসিডার টু ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ উইদিন দ্য সেন্টেন্স। উই কল দিস অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড সামটাইম জাস্ট অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। তোমরা আশা করি এটা বুঝতে পারবা। যেমন উদাহরণ দিয়েছে দ্য ক্যাট অন দ্য শেড ইজ ব্ল্যাক, তাহলে এই অন দ্য শেড দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে, ক্যাটকে। ক্যাটের অবস্থান বোঝাচ্ছে, তাই না, পজিশন বোঝাচ্ছে। অতএব সেই হিসাবে এটা একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ। একইভাবে আই উড লাইক টু বাই সাম ফ্লাওয়ার্স ইন আ গ্লাস ভেজ, তাহলে কোথাকার ফ্লাওয়ার কিনতে আমি পছন্দ করছি, ফ্লাওয়ারটা কেমন হবে, একটা গ্লাসের ভিতরে, তাই তো, গ্লাসের তৈরি একটা ভেজ বা ফ্লাওয়ার ভেজ থাকবে, বা কি বলে ওটাকে ফুলদানি থাকবে সেটাতে। একইভাবে পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, তোমরা একটু এগুলো একটু পড়ে নিও, আমি একটু আগে যাচ্ছি দ্রুত, হ্যাভ ভিজিটেড হেয়ার। সুতরাং ফ্রম ম্যানি ডিফারেন্ট কান্ট্রিজ ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাইং দ্য নাউন পিপল। এইভাবে ইট ইমিডিয়েটলি ফলোজ দ্যাট নাউন অ্যান্ড ইট আনসার্স দ্য কোশ্চেন হোয়াট কাইন্ড অফ পিপল, পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বাট ইট ইজ অলসো ডিরেক্টলি আনসার্স দ্য কোশ্চেন হাউ মেনি, because it tells the reader that a large number of people have visited. Adverbial prepositional phrase, এবারে অ্যাডভার্ব হিসেবে কিভাবে বসবে, সে যদি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে তাদেরকে আমরা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ বলবো, বা শুধু অ্যাডভার্ব ফ্রেজ বলবো, তাই তো, অথবা ইভেন জাস্ট অ্যাডভার্বস বলবো, মানে যেভাবে আমরা ডাকতে পারি। অথবা এই ডাকা নিয়ে কোনো সমস্যা না। এক্সাম্পল, ভার্বকে মডিফাই করছে, শি উইল লিভ আফটার আ শর্ট রান, তাই তো, কিছুক্ষণ দৌড়ানোর পর সে চলে যাবে। তাহলে এখানে কখন সে চলে যাবে, এটা কিন্তু একটা কি নির্দেশ করছে, একটা টাইম নির্দেশ করছে, তাই না, কখন সে চলে যাবে। তাহলে হোয়েন, দেখো দ্য কোশ্চেন অফ হোয়েন। আই র্যান আ মাইল ডাউন দ্য রোড, তাহলে আমি কোথায়, এটা দেখো একটা হোয়ার নির্দেশ করছে, ভার্বের, আমি কোথায় 1 মাইল দৌড়েছিলাম। বিকজ, এটা দেখো আবার রিজন, বিকজ অফ মাই অপারেশন আই হ্যাড টু ক্যান্সেল মাই ফ্লাইট, এটা হোয়াই নির্দেশ করছে, তাই তো, কারণ। এভাবে ভার্বের মডিফায়ার হিসাবে সে অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। একইভাবে অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বস এদেরও মডিফায়ার হিসাবে কিন্তু কাজ করতে পারে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন আই ওয়াজ ডিলাইটেড উইথ দ্য রেজাল্ট, তাহলে এটা হচ্ছে কি এই ডিলাইটেড কেন, দেখো হোয়াই, কেন তুমি মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কেন। আই ক্যান গেট দেয়ার মোর কুইকলি অন মাই নিউ বাইক, তো তাহলে বলছে আই ক্যান গেট দেয়ার, কীভাবে পারি আমি, হাউ, হ্যাঁ দেখো ইন হোয়াট ম্যানার নির্দেশ করছে, কিন্তু সেটা বলেছে দেখো যে কী কী নির্দেশ করতে পারে,
হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এবং টু হোয়াট এক্সটেন্ট, মানে কতটুকু, এইভাবেই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তাহলে কুইকলি এটা কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করছে। আই গেট দেয়ার মোর কুইকলি অন মাই নিউ বাইক। এরকমভাবে মাল্টিপল প্রিপোজিশনাল ফ্রেজেস, এবং একই সেন্টেন্সে আমরা একের অধিক প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে সেন্টেন্সটাকে অনেক বড় করতে পারি, তাই না? বলছে সেন্টেন্সেস ক্যান অ্যান্ড অফেন ডু হ্যাভ মোর দ্যান ওয়ান প্রিপোজিশনাল ফ্রেজেস। What kind of prepositional phrase each one is depends on what it is modifying, which is generally indicated by where it is placed in a sentence and what kind of information it is providing. For instance, verb often take multiple adverbial prepositional phrases as modifier, while an adjectival prepositional phrase can modify the objects of other prepositional phrases. It can seem a lot bit complicated, but if you break the sentence down into parts, you can still apply the rules that were outlined above. তার মানে এখানে আমরা এখন অ্যাডজেক্টিভ ফ্রেজটা কোথায় মডিফাই করছি, কাকে মডিফাই করছি, সেইটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু নামকরণ হবে। কেমন বলছে, ডিউরিং দ্য ক্রিসমাস ব্রেক আই ভিজিটেড মাই ওল্ড স্কুল বিহাইন্ড আওয়ার হাউস। তাহলে কোন প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করছে বলো দেখি? স্যার বিহাইন্ড আওয়ার হাউস এটা ও স্কুলকে মডিফাই করছে, আর ডিউরিং দ্য ক্রিসমাস ব্রেক এটা এই পুরাটুকুকে মডিফাই করছে। আমরা ভার্বকে বলছি ভিজিটেড, কখন ভিজিট করেছিলাম। তাহলে টু প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো ডিউরিং এটা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন, এটা কাকে মডিফাই করেছে? ভার্ব ভিজিটেডকে, মানে কখন ভিজিট করেছিলাম। আর দ্য সেকেন্ড ওয়ান বিহাইন্ড আওয়ার হাউস, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাইং দ্য নাউন স্কুল অ্যান্ড আনসারিং দ্য কোশ্চেন হুইচ ওয়ান, কোন স্কুলটা। একইভাবে উই এন্ডেড আওয়ার গেম উইথ দ্য নেইবার্স অ্যাট ওয়ান্স একটা ফ্রেজ, আর উইথ দ্য নেইবার্স আরেকটা ফ্রেজ। তাই বলছে এখানে যে উইথ দ্য নেইবার্স ডেসক্রাইব দ্য নাউন গেম, অ্যাডজেক্টিভাল, আর অ্যাট ওয়ান্স এটা কি ভার্বের টাইম নির্দেশ করছে, তাই না? এইভাবে মোটামুটি আমরা একটু পড়ে নিব এগুলো, যেগুলো আমি পড়াচ্ছি না একটু দেখে নিবা, এগুলো তোমরা আশা করি বুঝতে পারবে সব। জি স্যার। আচ্ছা, এবার আমরা এই কুইজটুকু একটু দেখি। হোয়াট ডাজ আ প্রিপোজিশনাল ফ্রেজ হ্যাভ টু ইনক্লুড? কি কি থাকবে প্রিপোজিশনাল ফ্রেজে? এ প্রিপোজিশন এন্ড অ্যান অবজেক্ট। হ্যাঁ, এটা একই ঘটনা। A preposition and object. হোয়াট ডাজ অ্যান অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাই? এ ভার্ব অ্যান A অ্যাডজেক্টিভ অর verb, অ্যান adjective and or adverb. এইটা। Which of the following prepositional phrases in bold is an adjectival prepositional phrase? While we are our vacation, we visit the home of my Youth, তাই তো? youth. হ্যাঁ, এটা ইন দ্য মর্নিং দিয়ে ইটের মডিফাই করছে ভার্বের। র্যান কুইকলি, এটা হচ্ছে কুইকলিকে মডিফাই করছে, কোথায় কুইকলি রান করেছিল। এটা কেন হাংরি হয়েছিলাম, হাংরি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আইডেন্টিফাই দ্য প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য ফলোইং সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য ফলোইং সেন্টেন্স। কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ? Due to a big storm. হ্যাঁ, ডিউ টু, তাই তো? হাউ মেনি প্রিপোজিশনাল ফ্রেজেস বোথ অ্যাডজেক্টিভাল আর অ্যাডভার্বিয়াল আর দেয়ার ইন দ্য ফলোইং সেন্টেন্স? এখানে কয়টা আছে প্রিপোজিশনাল ফ্রেজ? ঠিক আছে সবাই? স্যার 5টা। Sir, pasta. সবাই একমত? দেখি তাহলে কি কি আছে। আফটার দ্য গেম টু দ্য লাইব্রেরি ফর মাই মাদার ফর আস ইন দ্য পার্কিং লট, তাই তো? 5টা, ভেরি গুড। আচ্ছা, ক্যাটাগরিজ অফ প্রিপোজিশনস। এটা তো আমরা দেখলামই, এটা তোমরা নিজেরা পড়ে একটু বুঝতে পারবা।
এই যেগুলো আমি পড়ছি এগুলো পড়তে হবে, কিন্তু এই ছকগুলো আমি আগামী দিন ধরবো। যে এই যে আমরা পড়লাম কয় প্রকার থাকে ক্যাটাগরি বলো তো? স্যার 8 প্রকার। আট। স্যার 8 তাহলে 8 প্রকার প্রিপোজিশন মানে কোন প্রকারে হতে পারে? যেমন বাই উইথ এখানেও আছে, এখানেও আছে, উইথ এখানেও আছে। আবার এখানে দেখো অ্যাট ইন অন বাই ইত্যাদি ইত্যাদি আছে। হ্যাঁ, টু মানে কোথায় কী হিসাবে কোনটা বসেছে সেটা খেয়াল করতে হবে। ম্যানি প্রিপোজিশন উইল ফল আন্ডার 2 ক্যাটাগরিজ অর মোর, অ্যান্ড কোনটা হবে সেটা আমাকে সেন্টেন্সে পড়ে বুঝতে হবে যে আসলে কী অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখন প্রিপোজিশন অফ টাইম, টাইম রিলেটেড। টাইম দুইভাবে হতে পারে, একটা হচ্ছে একদম স্পেসিফিক টাইম, আর একটা হচ্ছে ডিউরেশন, টাইমের ডিউরেশন। হাউ লং মানে ডিউরেশন, শুরু থেকে শেষ, বা একটা পয়েন্টে শুরু হয়েছে সেটা চলছে। আর হোয়েন মানে একদম পয়েন্ট অফ দ্য টাইম। বলছে দ্য থ্রি মোস্ট কমন প্রিপোজিশন অফ টাইম আর অ্যাট, ইন অর অন। এটা খুবই কমন, তার সাথে তো আরও আছে। ইচ প্রিপোজিশন অফ টাইম রেফার্স টু আ ডিফারেন্ট ইনক্রিমেন্ট অফ অর পয়েন্ট ইন দ্য টাইম অ্যাজ শোন। অ্যাট কি নির্দেশ করে? স্পেসিফিক অ্যান্ড শর্ট টাইম অফ দ্য ডে, দিনের। অ্যাট নুন অথবা অ্যাট 1 o'clock, স্পেসিফিক। ইন কাকে নির্দেশ করে? মান্থস, ইয়ার্স অর স্পেসিফিক টাইমস অফ দ্য ডে। তাহলে স্পেসিফিক, দেখো স্পেসিফিক অ্যান্ড শর্ট টাইমস অফ দ্য ডে, এটা অ্যাট। আর স্পেসিফিক টাইমস অফ দ্য ডে, শর্টের কথা বলা হয়নি। স্পেসিফিক টাইম ইন দ্য আফটারনুন, তাতে এগুলো যেগুলো আমরা ব্যবহার করেছি। আর সাল, বছর বোঝাতে তো আছে, মাস। ডে এবং ডেইজ আর ডেটস, ডেইজ এবং ডেটসের আগে আমরা অন বসাই, এটা তো আমরা জানি। ফর দিয়ে আমরা ডিউরেশন বোঝাই, যেটা মোটামুটি ডিউরেশন বোঝাবে। ডিউরিং দিয়ে আমরা কি বোঝাই? মানে কোনো একটা ঘটনার সাথে সম্পর্কিত পুরো সময়টা। সিন্স কোনো একটা সময় শুরু হয়েছে সে পয়েন্টকে নির্দেশ করে, দেখো স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট। বাই আর স্পেসিফিক পয়েন্ট ইন দ্য ফিউচার, মানে বিফোর। তাহলে স্পেসিফিক পয়েন্ট হবে এবং তার আগে হয়ে যাবে কাজটা, বাই মানে বিফোর। আর আনটিল আ কন্টিনিউয়াস ইভেন্ট দ্যাট উইল টার্মিনেট অ্যাট দ্য স্পেসিফিক পয়েন্ট ইন দ্য ফিউচার। তার মানে এখন থেকে শুরু হয়ে কাজটা এক জায়গায় গিয়ে শেষ হবে। তাহলে যেখানে গিয়ে শেষ হবে সেই স্পেসিফিক সময়টাকে আমরা বলতে আনটিল ইউজ করছি। বাই বলতে আমরা স্পেসিফিক সময়ের আগে, যেমন ইউ মাস্ট ওয়েক আপ বাই 6 o'clock টুমোরো ইন দ্য মর্নিং, টুমোরো মর্নিং। তাহলে সে কয়টার সময় ঘুম থেকে উঠবে? 6টার সময়, আগে। 6টার আগে, তাই না? হ্যাঁ, মানে একদম কোনো একটা স্পেসিফিক টাইমের আগে বোঝাতে ব্যবহার করব। এইভাবে দেখো বিফোর একই ঘটনা, সামথিং প্রায়র টু আ স্পেসিফিক টাইম অর ইভেন্ট। আফটার পরে, সামথিং ফলোয়িং মানে পরে। টাইম তাহলে ইন রিলেশন টু দ্য নেক্সট আওয়ার। আমরা বলি না যে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, তাহলে আমরা কি বলি এটাকে বলো তো ইংরেজিতে? মনে করো 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, কি বলবো? ইট ইজ 15 minutes to 10, মানে কি 10টা বাজতে আর 15 বাকি মিনিট আছে। বাকি আছে। আর যদি পার হয়ে যায় যে 10টা 15, তখন কি বলবো? ইট ইজ 15 পাস্ট। minutes past 10। 10টা বেজে 15 মিনিট, আর এটা হচ্ছে 10-15 মিনিট, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। এই দুটা কিন্তু খেয়াল করো। এবার হচ্ছে পাস্ট, এই যে যেটা বললাম ইন, তাহলে হচ্ছে টু হচ্ছে কি কোনো মানে পরবর্তী অংশটা বোঝাতে। হ্যাঁ, 10 minutes to 3 রাইট নাও। টাইম ইন রিলেশন টু দ্য প্রিভিয়াস আওয়ার অফ দ্য ডে, অলরেডি যেটা প্রিভিয়াস হয়ে গেছে। হ্যাঁ, বলছে আইডিয়ালি দ্য পার্ট উড স্টার্ট নো লেটার দ্যান আ কোয়ার্টার পাস্ট 8। এটা মানে কয়টা বাজে বলো তো? আ কোয়ার্টার পাস্ট 8, আ কোয়ার্টার পাস্ট 8। কোয়ার্টার মানে কত? স্যার দিনের 4 ভাগ। না, মানে 1 ঘন্টা 4 ভাগ। 1 ঘন্টার 4 ভাগ, তাহলে কত হবে? 1 ঘন্টা 4 ভাগ 15 মিনিট। 15 মিনিট, তাই তো? হ্যাঁ, জি স্যার। 15 মিনিট। ওকে, এভাবে আমরা একটু খেয়াল করব। প্রিপোজিশন অফ প্লেস, এখানেও সেই দেখো অ্যাট, ইন আছে, অন আছে। তাহলে সারফেস আর টপ অফ থিং হচ্ছে অন হয়। ইন হচ্ছে চারদিকে ঘিরে থাকা, অর্থাৎ এনক্লোজড। আর স্পেসিফিক পয়েন্ট বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট। বাই, নিয়ার আর ক্লোজ টু, ল্যাক অফ ডিস্টেন্স মানে কাছাকাছি অর্থে। নেক্সট টু আর বিসাইড মানে অ্যাডজাসেন্সি মানে লেগে থাকা অর্থে। দেখো বাই, নিয়ার অ্যান্ড ক্লোজ টু মানে কাছাকাছি, আর একদম লেগে থাকা অর্থে, একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে থাকা, এটা মানে বুঝবো নেক্সট টু আর বিসাইড। আর বিটুইন মানে দুটার মাঝখানে, নাকি সামথিং ইন দ্য মিডল অফ টু পিপল। আর বিহাইন্ড মানে কারো পিছনে, অ্যাট দ্য ব্যাক। ইন ফ্রন্ট অফ মানে সামথিং বিফোর, তাই তো? অ্যাবভ আর ওভার মানে হচ্ছে কি সামথিং হায়ার দ্যান সামথিং,
একটার উপরে আর একটা, বিলো মানে কারো নিচে, লোয়ার দ্যান সামথিং, এইগুলো ব্যবহার করা হবে, যেগুলো আমরা মোটামুটি জানি। তো তোমাদের একটু কাজ দিই আমি, হ্যাঁ, একটু প্রিপোজিশন অফ ডিরেকশন আর মুভমেন্ট আমি আর দুটো একটু আগাই দিই। প্রিপোজিশন অফ এজেন্সি, এজেন্সি বাই বাই উইথ পারবা, এবং ইনস্ট্রুমেন্ট ডিভাইস, এই কানেকশন এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, তোমরা এই পর্যন্ত কিন্তু একটু রিডিং দিবা সবাই, আজকে আর আগাবো না, এই পর্যন্ত। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কারণ এটুকু তোমরা পারবা, অযথা আমি পরে তোমাদের উপর দিলাম এটা ছেড়ে। অরিজিন, হি ইজ ফ্রম ইটালি, হি হ্যাজ কাম ফ্রম। আচ্ছা, তো আজকে তো একটা টেস্ট নেওয়া হলো, আগামীতে অ্যাডভার্বের পুরোটার উপর, মানে এখানে হবে ফ্রম, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব ডিগ্রি থেকে একদম যতটুকু আছে পুরোটার উপর। হ্যাঁ, একটা টেস্ট নিব, তোমরা একটু রিভাইজ করবা। এটাতে সময় দিলাম আগামী বুধবার, ঠিক আছে? বেশি হয়ে যাচ্ছে সময় নাকি? স্যার পুরোটা বলতে কি স্যার হচ্ছে আপনি অ্যাডভার্ব ডিগ্রি থেকে প্রিপজিশনের আগ আগ পর্যন্ত পর্যন্ত, বোঝাইছেন? হ্যাঁ, একদম আগ পর্যন্ত, হ্যাঁ, আগ পর্যন্ত। তাহলে 25 তারিখ ঠিক আছে নাকি রিভাইজ? না একটু আগাই দিব, 23 তারিখ দিব? স্যার 23 তারিখ দিতে পারেন। হ্যাঁ, বাকিরা বলো 25 তারিখে সাপোর্ট করো কে? একজন যদি সাপোর্ট করো বলো যে 25 তারিখে থাক স্যার। স্যার 24 তারিখে যেহেতু আমাদের একটা টেস্ট আছে তো ওই গ্রুপে, হুম, তাহলে 25 তারিখ থাক। এই জন্য 25 তারিখে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা থাকলো একটা টেস্ট। আচ্ছা, তো 4 মিনিট আছে, দরকার নেই ওটা। তাহলে যেটুকু দিলাম পড়া তোমরা একটু পড়তে থাকো, আর রিভাইজগুলো একটু ভালো মতো দেবা, না বুঝলে আমাকে বলবা, হ্যাঁ, না বুঝলে বলবা। স্যার অ্যাটেন্ডেন্স নেন। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি তাই না? ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সে পর্যন্তই, সবাই ভালো থাকো, গুড নাইট, বাই।